সকলকে অনেক শুভেচ্ছা। আজকে আমরা দেখব যে 2025-26 অর্থ বছরের জিরো রিটার্ন সহ এবং এক্সামটেড ইনকাম সহ কিভাবে অনলাইনে এই রিটার্ন দেওয়া যায়। তো প্রথমে আমরা ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে একটা ব্রাউজার ওপেন করে, যেমন এখানে গুগল ক্রোম ব্রাউজার আমরা ওপেন করলাম। ওখানে আমরা প্রথমেই etax.nbr.gov.bd এটা আমরা ক্লিক করলাম। এখানে ই রিটার্ন এটা আমরা ক্লিক করলাম। যেহেতু আমরা আগের বছরে ইনকাম ট্যাক্স দেওয়া হয়েছে এবং যেহেতু টিন সার্টিফিকেট আছে, সেজন্য এখানে আমরা অলরেডি রেজিস্টার্ড এটা ক্লিক করলাম। এখানে আমরা ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বারটা দিয়ে দিব। আর এখানে আমাদের পাসওয়ার্ডটা থাকবে। একই সাথে এই যে ক্যাপচাটা আমাদের একটু খেয়াল রাখলে ভালো হয়। এখানে এই যে অনেক সময় দেখা যায় যে জিরো বা ও, এটা কোনটা হবে অনেক সময় বুঝতে ভুল হয়। তো এখানে আমরা যদি এটা আবার ক্লিক করি, যেমন এখানে জিরো বা ও কোনটাই নেই, তাহলে সেটা দিলে পরে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তো আমরা এটা এখন ক্যাপচাটা দিয়ে দিব, ক্যাপিটাল G7DTC ক্যাপিটাল Z। এটা আমরা সাইন ইন দিলাম। এখন এই যে সাইন ইন হয়ে যাবে, এই যে সাইন ইন হয়ে গেল। তো এখান থেকে প্রথমে আমরা রেগুলার ই রিটার্ন এটা আমরা ক্লিক করব। রেগুলার ই রিটার্ন ক্লিক করার পরে এখানে এই যে রিটার্ন স্কিম, যেটা অ্যাসেসমেন্ট ইনফরমেশন, অনেকগুলো তথ্য এখানে দেয়া থাকবে, সেগুলো আমরা এখান থেকে জাস্ট পাস করব। যে এখানে সেলফ, যেহেতু আমাদের ব্যক্তিগত রিটার্ন, এটা সেলফ থাকবে। অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26 এটা ফিক্সড। তারপরে ইনকাম ইয়ারটা 1/7/2024 থেকে 30/6/2025 অর্থ বছরের জন্য। রেসিডেন্ট স্ট্যাটাস আমরা বাংলাদেশের, এই জন্য রেসিডেন্ট। অ্যানি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সেমটেড ফ্রম ট্যাক্স, আমাদের এক্সেমটেড ইনকাম আছে কিনা অথবা ট্যাক্স ফ্রি ইনকাম আছে কিনা সেটা আমরা এখানে দেখব। এখানে আমরা ইয়েস দিলাম, আমরা ট্যাক্স ফ্রি ইনকাম, যেটা আমাদের জন্য যে এবছরের জন্য 3.5 লাখ টাকা, যেটা পুরুষদের জন্য, আর অন্যান্য ক্ষেত্রে এর থেকে বেশি। তো সেই ক্ষেত্রে আমরা এটা এই ট্যাক্স ফ্রি ফুলি এক্সেমটেড ফ্রম ট্যাক্স ইনকাম সেটা আমরা ইনক্লুড করব। আর এখান থেকে অ্যানি ট্যাক্সেবল ইনকাম ইন দ্য ইনকাম ইয়ার, এর মধ্যে অনেক ধরনের ইনকাম থাকতে পারে, যেমন ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, রেন্ট, হয়তো গাড়ি ভাড়া অথবা এগ্রিকালচার জমি থেকে, ইনকাম ফ্রম বিজনেস, কেউ যদি বিজনেস করে থাকেন, ক্যাপিটাল গেইনস, এরপর ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটসের মধ্যে আপনার সঞ্চয়পত্র, তারপরে এফডিআর, ফিক্সড ডিপোজিট, এগুলো এর মধ্যে ইনক্লুড থাকবে। তো আমরা এটা দেখাচ্ছি, এটা আছে। ইনকাম ফ্রম আদার সোর্স, যদি অনেক ধরনের ইনকাম এর মধ্যে যদি ইনক্লুড না থাকে, তাহলে অন্য ধরনের ইনকাম থাকলে এটা দিতে হবে। আর অ্যানি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্সেস, অ্যাজ এ পার্টনার অফ এ ফার্ম, অ্যাজ এ মেম্বার অফ অ্যান এওপি, ইনকাম আর্নড আউটসাইড বাংলাদেশ, এই ধরনের যদি কোনো কিছু থাকে তাহলে এটাতে ক্লিক করতে হবে, না হলে এগুলো বাদ দেয়। এটাতে আমি ক্লিক করি, তাহলে এই যে এখানে এটা আসবে। এটা আবার আমি যদি বাদ দিতে চাই, তাহলে বাদ দিলে এই যে দিস অ্যাকশন উইল বি রিমুভ, আমি রিমুভ দিয়ে দিলাম, এটা আগের মতো হয়ে গেল। আর ভলেন্টারি ডিসক্লোজার অফ ইনকাম, তো এটা ফার্স্ট শিডিউল, এটা আমরা সেভ ড্রাফট দিতে পারি। সেভ ড্রাফট দিলে এখানে যেটা থাকলো সেটা সেভ থাকবে, আর পরবর্তীতে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে এটা চলে আসলো। আর লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকাম, আমরা এখান থেকে এটা সিলেক্ট করতে অ্যানি আদার এরিয়া। এখান থেকে আরও অনেকগুলো আছে, যেমন নর্থ সিটি কর্পোরেশনের জন্য আলাদা একটা চার্জ থাকে, 5,000 4,000 এই ধরনের একটা ফিক্সড চার্জ থাকে সিটি কর্পোরেশন এরিয়ার জন্য। তা আমরা অন্য সিটি কর্পোরেশনের বাইরে সেটা কনসিডার করে অ্যানি আদার এরিয়া এটা দিয়ে দিলাম। ক্লেম ট্যাক্স রিবেট, আমাদের যে ইনভেস্টমেন্ট আছে, সঞ্চয়পত্র বা ডিপিএস, লাইফ ইন্স্যুরেন্স, এগুলো থেকে রিবেট পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমাদের সেগুলো দেখাবো, এই জন্য এখানে আমরা ট্যাক্স রিবেট ইয়েস দিলাম। আর গ্রস ওয়েলথ, এটা আমরা যদি আমাদের ইনকাম 50 লাখ টাকার গ্রস ওয়েলথ, যেটা টোটাল, তার মানে আমার লোন টোন বাদ দিয়ে সেটা যদি 50 লাখ টাকার নিচে হয় তাহলে নো দিতে হবে, আর 50 লাখ টাকার বেশি হলে ইয়েস দিতে হবে। আর মোটর কার নো, অন্যান্য যেগুলো আছে ওন অফশোর প্রপার্টি
shareholder director of a company have a house property in any city corporation এরিয়ায় যদি থাকে এগুলো ইনক্লুড করতে হবে নাই, সেজন্য এটা আমি নো দেওয়া হলো। এটা জাস্ট একটা দেখানো হলো হিসাবে এক্সাম্পল বেসিস, সেজন্য এখানে যার যেটা থাকবে সেটা আপনারা ইনক্লুড করতে পারেন। তো এখানে আমি এখন কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে আমরা যেহেতু দেখিয়েছিলাম যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অ্যান্ড ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, তো ট্যাক্স এক্সাম্পটেড ইনকামের মধ্যে আমরা এখানে রেফারেন্স মানে একটা এক্সাম্পল বেসিস এখানে আমরা দেখলাম এর মধ্যে অনেকগুলো অপশন আছে, যেমন ফরেন রেমিটেন্স, সফটওয়্যার অ্যান্ড আইটি বিজনেস, ইনকাম ফ্রম এক্সাম্পটেড বন্ড অর সিকিউরিটিজ, এই ধরনের বিভিন্ন ধরনের ইনকাম আছে। যেহেতু আমাদের এই ধরনের না, তাহলে সেটা আমরা এনি আদার এক্সাম্পশন আন্ডার 6th শিডিউল পার্ট 1। তো ইনকামটা এখানে দেখেন যে না হলে বুঝতে না পারলে এখানে এই যে মাউসটা দিলাম ব্রিফ ইনকাম অফ দ্য ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, মানে ডিটেইল এখানে দেওয়ার জন্য বলছে। তো এখানে যে টিউশন অ্যান্ড স্মল হোম বিজনেস, ছোটোখাটো বিজনেসের জন্য আপনাদের যদি ছোটোখাটো এরকম বিজনেস থাকে তাহলে এটা দেখাতে পারেন। পার্টিকুলার্সরা একই ব্রিফ পার্টিকুলার অফ দ্য ট্যাক্স এক্সাম্পশন ইনকাম। রেফারেন্স নাম্বার, এখানে যদি কোনো ধরনের আপনার রেফারেন্স নাম্বার থাকে বিজনেসের সেইগুলো আপনি দিতে পারেন এবং ডেট। আর অ্যামাউন্টের ইনকাম এখানে আমরা 1 লাখ টাকা দেখাচ্ছি, 1 লাখ টাকা 1,10,000 টাকা। তো এখান থেকে আমরা রিলেটেড এক্সপেন্স 10,000 টাকা। তো এখানে আমরা এই ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম তাহলে আমাদের কত থাকলো, এই 1,10,000 থেকে 10,000 বাদ দিলে 1 লাখ টাকা এটা থাকলো। এটা আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। এরপর এখান থেকে আরেকটা বিষয়, এখানে আমরা আরেকটু ব্যাকে যাই। ব্যাকে গিয়ে এখান থেকে আমার কিন্তু কেবল আমরা ট্যাক্স এক্সাম্পটেড ইনকামটা এখানে দিলাম। এখানে আমরা সেভ ড্রাফট দিয়ে রাখলাম। একই সাথে এই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটসের মধ্যে যেমন এখন যেটা গ্রিন এই কালার হয়ে থাকবে ব্লু, এই কালারটা হলো এটা সিলেক্ট হয়ে আছে। এটা যদি আমি সিলেক্ট করি তাহলে এটা সিলেক্ট হবে, এই যে ব্যাঙ্ক অ্যান্ড ফিক্সড ইন্টারেস্ট উইথ টিডিএস ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স ডিডাকশন, এটা আর কি। তো এইটা আর আমরা সঞ্চয়পত্র দেখি। সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমাদের যে 2000 এখানে প্রথমে আপনারা দেখছেন যে যদি আপনার ইনকামটা থাকে এখানে যে 1/6/2024 থেকে 30/6/2024, এর মধ্যে যদি থাকে তাহলে আপনি এটা দেখাতে পারবেন, দেখাতে হবে। যেমন এইখানে দেখেন একটা দেখানো আছে যে 9/11/2021, এটা সঞ্চয়পত্র 3 বছর অন্তর। তাহলে এটার 3 বছর যেহেতু, তাহলে এটা শেষ হবে কবে, 9/11/2022, 23, 24, 9/11/2024। তার মানে কিন্তু 1/6/2024 পরে গিয়ে, যার কারণে এটা কিন্তু ইনক্লুড হয়েছে। সেই একই সাথে এটা যদি আপনার 20 সালে থাকতো তাহলে 20, 21, 22, 23-এর 9/11/2023 কিন্তু শেষ হয়ে যেত এর ডেট, তাহলে এটা কিন্তু আর ইনক্লুড করার দরকার ছিল না। তো সেই হিসাবে এখানে আপনাদের এই যে রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ভ্যালু, গ্রস ইন্টারেস্ট, টিডিএস, এই ধরনের আপনাদের যে কয়টা থাকে সঞ্চয়পত্র বা এই ধরনের এখানে বেশ কয়েকটা দেখানো হয়েছে। এগুলোর আলোকে আপনারা যদি এই ধরনের একটা চার্ট করে নিতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয়। এটা আমি একটু দেখাচ্ছি যে এই ধরনের যদি চার্ট আপনাদের থাকে, যেমন সঞ্চয়পত্র, যেমন এই যে রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, টোটাল ইন্টারেস্ট, টিডিএস, অর্থাৎ আপনার এই ধরনের আপনার ব্যাংক থেকে একটা স্টেটমেন্ট নিতে হবে। ব্যাংকে গেলে আপনার যদি সঞ্চয়পত্র থাকে আপনার এনআইডি নাম্বার দিয়ে সেখানে ব্যাংকে যোগাযোগ করলে যে ব্যাংক থেকে আপনি সঞ্চয়পত্র কিনেছেন তারা একটা স্টেটমেন্ট দিয়ে দিবে এই অর্থ বছরের জন্য ইনকাম ট্যাক্সের বিপরীতে। তাহলে এখান থেকে এই সিরিয়ালে সাজালে আপনি কিন্তু এখান থেকে জাস্ট সরাসরি এটা কপি করে সেখানে বসাতে পারবেন, এখান থেকে কপি করে এটা বসাতে পারবেন। সব কিছু কিন্তু সহজে হয়ে যাবে আর ভুল হওয়ার সম্ভাবনাও আপনার কম থাকবে। এই ধরনের যদি চার্ট আপনার আগে থেকে যে ইনফরমেশনগুলো লাগবে এইভাবে চার্ট করে নিলে পরে এখান থেকে কপি করে ওখানে সহজে বসাই দিবেন, তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে। তা না হলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা একটু থাকে, আর এটা দিলে খুব সহজে হয়ে যায়। এখান থেকে আপনাদের এই যে অনেকগুলো সঞ্চয়পত্র দেখানো হয়েছে, তো এর বিপরীতে আপনি যদি আরও অ্যাড করতে চান তাহলে এইভাবে এখানে অ্যাড দিলে এখান থেকে এই যে রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ভ্যালু,
গ্রস ইন্টারেস্ট টিডিএস এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে এভাবে টোটালটা আপনার অ্যাড হয়ে যাবে। আর এখান থেকে আরেকটা ইন্টারেস্ট প্রফিট ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ফিক্সড ইন্টারেস্ট উইথ টিডিএস, এখান থেকে আপনার যে ফিক্সড ডিপোজিট যেটা থাকে বা টার্ম ডিপোজিট সেইগুলোর ক্ষেত্রে আপনি এখানে দেখাতে পারেন। যেমন এখানে একটু দেখানো হয়েছে যে আপনার ব্যাংকের নাম, ব্যাংক অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইন্টারেস্ট নেম, যেমন ফিক্সড ইন্টারেস্ট নেম, এই যে এখানে কিন্তু নেম অফ দ্য ব্যাংক অফ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সরি এখানে এফআইতে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এটা হবে, এখানে কিন্তু দেওয়াই আছে। এই যে এইটারও ক্ষেত্রেও আপনি যদি এখান থেকে আপনি সেই এই ধরনের একটা চার্ট করে রাখেন, যেমন এই যে ব্যাংক নেম, রেজিস্ট্রেশন নাম্বার, টোটাল ইন্টারেস্ট, টোটাল টিডিএস, ব্যালেন্স ইন্টারেস্ট, এই ধরনের আপনি যদি করে রাখেন তাহলে কিন্তু খুব সহজে এখান থেকে এই তথ্যগুলো এখানে বসিয়ে দিলে সহজে হয়ে যাবে। তো এখানে দেখানো হয়েছে এগুলো এক্সাম্পল বেসিস এক একটা, যে এখানে দেখানো হয়েছে যে ন্যাশনাল ব্যাংক, এখানে কিন্তু ব্যাংক অনেকগুলো নাম আছে, আপনার যে ব্যাংকে থাকবে সেটা এখানে ফিক্সড করে দিবেন। তারপরে ডিপিএস বা এফডিআর বা সেভিংস আপনি কোন ধরনের সেটা এখানে করবেন, সিলেক্ট করবেন। ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার, গ্রস ইন্টারেস্ট, তারপর রিলেটেড চার্জেস যদি থাকে অনেক সময় যে বছরে বা 6 মাস অন্তর যে টাকাটা কাটে সেটা আপনার কাটলে পরে এখান থেকে সেটা বসাবেন। আর ট্যাক্স ডিডাকশন সোর্স থেকে যেটা কাটবে সেটা দিয়ে আপনার যে টোটাল যে গ্রস ইন্টারেস্টটা পেয়েছেন সেটা থেকে এই যে চার্জ এবং টোটাল যে এখানে সোর্স ট্যাক্স কেটে রাখা হয়েছে সেটা বাদ দিলে ব্যালেন্সটা এখানে পাবেন। তো সেই অনুসারে এখানে অ্যাড করবেন। তো এখানে আরেকটা দেখানো হয়েছে পোস্ট অফিসে, যে এটা দেখানো হয় যে এখানে অ্যাড করে দিলে পরে কিন্তু এখানে ঘর আসবে, সিলেক্ট এখানে দিলে পরে এলে লাস্টে যায় এই যে পোস্ট অফিস, এখানে আপনার কি কোনটা দিবেন, সেভিংস বা ডিপিএস বা যে কোনো একটা আপনি দিতে পারেন, ব্রাঞ্চ নেম কোথায়, তারপরে এখান থেকে অ্যাকাউন্ট নাম্বার, গ্রস ইন্টারেস্ট, এইগুলো আপনি এখান থেকে অ্যাড করবেন। তো একটা বিষয় হলো যে আপনার যে সঞ্চয়পত্রের ক্ষেত্রে এটা হলো সার্ভারে জমা থাকে এই তথ্যগুলো, আপনি এখানে যদি ডেট এবং এই যে রেজিস্ট্রেশন নাম্বার যদি আপনার কোনো ভুল থাকে অথবা এই যে ইন্টারেস্টের টিডিএস এগুলো ভুল থাকে তাহলে কিন্তু এটা সিনক্রোনাইজ হবে না, অর্থাৎ আপনার যে সোর্স ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট করবেন সেটা কিন্তু হবে না, কারণ এই রেজিস্ট্রেশন নাম্বারের অনুকূলে আপনার কিন্তু তথ্যগুলো সার্ভারে জমা আছে। আপনি যখন সিনক্রোনাইজ দিবেন এই তথ্যগুলো কিন্তু চলে আসবে, কাজেই এই তথ্যগুলো এখানে আপনি ভুল করে উল্টাপাল্টা দিলে পরে সেটা নিবে না। তো এভাবে আমাদের এই যে সবগুলো এখানে আমরা তথ্যগুলো দিলাম, দেওয়ার পর ট্যাক্স এক্সাম্পশন ইনকাম এটা তো আমরা আগেই দিয়েছি, এটা আমরা যদি সেভ ড্রাফট দেই সেভ হয়ে গেল, আর নাহলে একবারে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে ওই তথ্যগুলো সেভ হয়ে চলে আসলো। এরপর আমরা দেখব রিবেট। আমরা রিবেট পাবো কোত্থেকে? রিবেটের একটা বিষয় হলো কিন্তু আমরা যে অর্থ বছরের জন্য আমরা দিয়েছি শুধুমাত্র সেই অর্থ বছরে, এখানে একটা জিনিস দেখেন যে সঞ্চয়পত্রের ক্ষেত্রে এটা কিন্তু এই যে 2021, 2024, 2025 বিভিন্ন সালের আছে, মানে পূর্ববর্তী বছরেরও আছে, কিন্তু আপনার রিবেটের ক্ষেত্রে শুধুমাত্র যে অর্থ বছরে আপনি এই টাকাটা জমা করেছেন বা দিয়েছেন সেটাই শুধু এখানে জমা। এখানে এই যে লাইফ ইন্স্যুরেন্সের যে লাইফ ইন্স্যুরেন্স পলিসি নাম্বার, ইন্স্যুরেন্স কোম্পানি, পলিসি ভ্যালু, অর্থাৎ এই ভ্যালুটা কিন্তু থাকে আপনার যে ইনিশিয়াল পর্যায়ে আপনি যখন পলিসিটা ক্রয় করেন তখন কিন্তু একটা ভ্যালু দিতে হয়, সেই ভ্যালুর উপর মনে করেন আপনার এই যে এটা দেখানো হয়েছে যে 60,000 টাকা, তার মানে এটা বছরে মাসে 5,000 টাকা করে, তো 5 আর 5 বরং 60,000, তাহলে 60,000 হলে এটা কিন্তু হচ্ছে 636 মানে 12 বছরের জন্য। তো 12 বছরের এটা পলিসি ভ্যালু হলো 7,20,000 টাকা। আপনার যে 5 বছর হয় তাহলে কিন্তু 530 মানে 3 লাখ টাকার হবে। তো এই ভ্যালুটা কিন্তু আপনার পলিসি যখন করেন সেখানে উল্লেখ থাকে। আর এই যে এখানে প্রিমিয়াম যে পেইডটা এটা কিন্তু একটা ম্যাক্সিমাম ভ্যালুর উপর ডিপেন্ড করে। এখানে যেমন 7,20,000 টাকা, এটা কিন্তু ম্যাক্সিমাম বোধহয় 10%, যেমন আমরা এখানে যদি দেই 1,60,000 টাকা,
এই যে 10%, এটা কিন্তু 72,000 টাকা হয়েছে, এর কিন্তু বেশি হয়নি। হ্যাঁ, ঠিক আছে, ম্যাক্সিমাম এর 10%, আর মিনিমাম হলো আপনার যে প্রিমিয়াম পেইডটা যেটা জমা দিয়েছেন। যেহেতু আমরা প্রিমিয়াম 60,000 টাকা দিয়েছি, এখানে কিন্তু 60,000 টাকা এই অ্যালাবেল অ্যামাউন্টটা হয়েছিল রিবেটের জন্য। আর এখানে যেমন আমি যদি বেশি দেই, হয়তো 10,000 টাকা যদি করি, যেমন এখানে মনে করেন মাসে 10,000 টাকা, তাহলে 1,20,000, তাহলে কিন্তু এই যে এটা 10% হচ্ছে। তার মানে এটা কিন্তু ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে চলে আসবে। আর এখানে আমরা যেহেতু 60,000 দিয়ে 5,000 টাকা করে সিলেক্ট করছিলাম, যেহেতু 10%-এর কম, এটা এসছে আর কি। আর হলো যে ডিপিএসের হয়তো একটা দেখানো হয়েছে, যে ডিপিএসের একটা ভ্যালু, যে অ্যাকাউন্ট নাম্বার, ডিপোজিট অ্যামাউন্ট, অ্যালাবেল যেটা ভ্যালু, আপনি হয়তো ইয়ারলি যে টাকাটা জমা দিয়েছেন, আর অ্যালাবেল রেঞ্জ এটার ম্যাক্সিমাম 1,20,000 টাকা। ঠিক আছে, এখানে এই যদি আপনি বেশিও দেন, এখানে আমি যেমন এই যে বাড়িয়ে দিলাম, তারপরে কিন্তু 1,20,000 টাকা, এগুলো কিন্তু একটা রেঞ্জের মধ্যে থাকে। তারপরে অ্যাপ্রুভড সঞ্চয়পত্র অ্যান্ড আদার গভর্নমেন্ট সিকিউরিটিজ, এখান থেকে যেমন এটা লাইফ ইন্স্যুরেন্স, ডিপিএস, আর এটা হলো সঞ্চয়পত্র। যেমন সঞ্চয়পত্রের এইখানে এই যে যেটা বলছিলাম, যে সঞ্চয়পত্রেও কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের মতো এবং এই যে ডিপিএসের মতো আপনার যে অর্থ বছরে, অর্থাৎ 1/6/2000, অর্থাৎ ওই যে আপনার 2024-25, 1/7/2024 থেকে 30/6/2025 এর মধ্যে যেগুলো আপনি করে থাকবেন, সেইটার অনুকূলেই কিন্তু এটা আসবে। যেমন যে 3/9/2024, 24/6/2025, এখানে দুটো দেখানো হয়েছে। তো এটারও আবার একটা রেঞ্জ আছে, যে এই যে আপনি এখানে দেখালেন, এটা হয়তো 8 লাখ টাকা দেখানো হয়েছে, ম্যাক্সিমাম 5 লাখ। এই যে এখানে যে আমি কমিয়ে দেই, তাহলে কিন্তু দুইটা মিলে 5 লাখ হয়ে যাবে। এই যে আমি 2 লাখ দিলাম, এই যে দেখেন এখানে 2 লাখ, নিচেটায় 3 লাখ চলে আসছে। কাজেই এখানে যদি আমি 3 লাখ দিই, তাহলে এই যে উপরে 3 লাখ, নিচে 2 লাখ, ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু 5 লাখ, এই জন্য এখানে আমার ম্যাক্সিমাম যদি আমি দিয়ে দেই 8 দিলাম, এখানে কিন্তু এই যে 5 লাখ টাকা চলে আসছে। তো এইটারও কিন্তু এক একটা যে ভ্যালুটা আছে সে ফিক্সড, সেই অনুপাতেই হবে। তারপরে এরপরে অন্য আছে, যেমন ইউনিট সার্টিফিকেট মিউচুয়াল ফান্ড, এরপর লিস্টেড স্টক বা শেয়ার্স, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। জেনারেল প্রভিডেন্ট ফান্ড এটা সরকারি কর্মকর্তাদের জন্য প্রযোজ্য হয়, আর রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড মানে জিপিএফ হচ্ছে গভর্নমেন্ট যে অফিসাররা থাকে, তো ওদের হলো একটা টাকা মান্থলি কেটে রাখা হয় স্যালারি থেকে, আবার সরকার থেকে সেই টাকাটা দেয় চাকরির শেষে, তারা এককালীনটা পেয়ে থাকে। তো এই যে বিভিন্ন ধরনের যে এখানে আরও রিবেটের অপশনগুলো আছে, জাকাত ফান্ড, অ্যাপ্রুভড সুপার অ্যানুয়েশন ফান্ড, বিভিন্ন ধরনেরগুলো আছে, সেগুলো আমি দেখাচ্ছি না। সাধারণভাবে যেগুলো থাকে আমি সেগুলো এখানে উল্লেখ করছি। টোটাল অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট হলো, এই যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট এত, আর রিবেটের জন্য অ্যালাবেল ইনভেস্টমেন্ট ফর রিবেট, এই যে এটা আসছে এখান থেকে। আপনি কিন্তু এই যে 60,000, 1,20,000, 5/6, এখান থেকে 6,80,000, এইটা আর কি টোটাল। এটা আমরা 7 কন্টিনিউ দিলাম। 7 কন্টিনিউ দেওয়ার পরে এক্সপেন্ডিচারের ক্ষেত্রে এখান থেকে কিন্তু এখানে আপনি আপনার যে খরচ হয়েছে সেগুলো এখানে ইনক্লুড করতে পারেন। ড্রাইভার স্যালারি, ফুয়েল মেনটেন্যান্স, আদার ট্রান্সপোর্টেশন, টোটাল এখানে একসাথে 5,000 টাকা দেখানো হয়েছে। তারপরে এখানে অন্যান্যের মধ্যে যেমন ফেস্টিভ্যাল বোনাসের, এই ফেস্টিভ্যাল 10,000, ডোমেস্টিক 30,000, এগুলো আপনার যেটা খরচ হয়েছে যে পরিমাণ, সেই হিসাবে আপনি দেখাতে পারেন। তারপর অ্যানি আদার এক্সপেন্সেস 50,000, টোটাল 95,000 টাকা এটা। তো এগুলো কিন্তু আবার সামারিতে দেখা যাবে। আমরা 7 কন্টিনিউ দিলাম। এবার হলো আমার অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। তো অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসের ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে, যে আপনারা যদি আগে ইনকাম ট্যাক্স জমা দিয়ে থাকেন, তাহলে এই যে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল, এটা যদি ক্লিক করেন, তাহলে ক্লিক করলে আপনার পূর্বের বছরের যে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসগুলো ছিল, এখানে কিন্তু সবগুলো শো করবে। তো তার ভিত্তিতে এবছরে আপনার কোনগুলো আছে, কোনগুলো নাই, সেগুলো কিন্তু আপনি প্লাস মাইনাস করে এখানে অ্যাড করতে পারেন। তো আমি এখানে জাস্ট এই যে এক্সাম্পল বেসিস এখানে অনেকগুলো দেখিয়েছি। বেসিক্যালি এত কিছু হয়তো থাকে না, প্র্যাকটিক্যালি এত কিছু হয়তো থাকে না। আমি জাস্ট দেখানোর জন্য এখানে দেখিয়েছি। যেমন নল এগ্রিকালচারাল প্রপার্টি, এখানে যেমন বিজনেস ক্যাপিটালের মধ্যে অনেকগুলো
আছে ডাইরেক্টরস শেয়ার হোল্ডিং, বিজনেস ক্যাপিটাল আদার দ্যান ডাইরেক্টরস শেয়ার হোল্ডিংস ইন লিমিটেড কোম্পানিজ, ক্যাপিটাল অফ পার্টনারশিপ ফার্ম, এগুলো যদি থাকে দিতে পারেন। এবং এগুলোর মধ্যে যদি আপনি একটা সিলেক্ট করেন, এই যে ধরনের নেম অফ দ্য কোম্পানি, টাইপ অফ অ্যাকুইজিশন, এর মধ্যে আবার পারচেজ, ইনহেরিটেন্স, গিফট, মানে আপনি গিফট পাইছেন না ক্রয় করছেন না উত্তরাধিকার সূত্রে পাইছেন, এগুলো দিতে হবে। নাম্বার অফ শেয়ারস, ভ্যালু, তো এইভাবে সবগুলো কিন্তু যেটা আছে সেটা আপনি এর মধ্যে এক একটা যে এই এখানে সিলেক্ট করা আছে সেই অনুসারে তথ্যগুলো দিতে হবে। যেহেতু নাই এটা আমি এখানে দিলাম না। যেমন নন এগ্রিকালচার প্রপার্টি, তার মানে এটা হলো আপনাদের যে বাসা, ফ্ল্যাট বা জমি বাসাবাড়ির জন্য যেখানে এগ্রিকালচার অর্থাৎ কৃষিকাজ করা হয় না, নন এগ্রিকালচারাল প্রপার্টি। সেক্ষেত্রে আমি একটা দেখালাম যে ল্যান্ড, এটা পারচেজ দেখালাম। পারচেজের মধ্যে এরিয়া প্রপার্টি কত ডেসিমেল, ইউনিটটা আপনি স্কোয়ার ফিট, স্কোয়ার মিটার বা একরেও দিতে পারেন। ডেসিমেল কত, যেমন ভ্যালু অফ দ্য স্টার্ট অফ ইনকাম ইয়ার কত ছিল আর বর্তমানে কত আর কি, আপনি কেনার সময় কত ছিল আর এখন কত। প্রাইস যদি বেড়ে থাকে তাহলে আপনি বাড়ানো দেখাতে পারেন, আর যদি সমান থাকে তাহলে এটা সমানেও দেখাতে পারেন। তারপর অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচারাল প্রপার্টি, যেমন আপনি যদি কোনো একটা হয়তো জমি কিনবেন, হয়তো রেজিস্ট্রেশন সব কিছু সম্পন্ন হয় নাই, সেটার ক্ষেত্রে যদি আপনি অ্যাডভান্স দিয়ে থাকেন, এই যে অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচারাল প্রপার্টি, তাহলে ফ্ল্যাট বা জমি এগুলোর ক্ষেত্রে দিয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার যে টাকাটা সেটা এখানে দেখাতে পারেন। যে টাইপ অফ অ্যাকুইজিশন, তারপরে অ্যাডভান্স অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ ইয়ার কত, সেটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারেন। এবার এগ্রিকালচার প্রপার্টি, আপনার যদি কোথাও জমি থাকে, কৃষি জমি থাকে, তাহলে সেটা ক্ষেত্রে আপনি এটা এই যে ডেসক্রিপশন অ্যান্ড লোকেশন, এখানে লোকেশনগুলো দিতে হবে। তারপর টাইপ অফ অ্যাকুইজিশন, আপনি কি ক্রয় করেছেন নাকি গিফট পেয়েছেন না উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সেটা উল্লেখ করতে হবে। তারপর এরিয়া অফ প্রপার্টি, এখানে হলো যে এরিয়া মানে কতখানি জমি, ইউনিট এটা দিতে হবে। আর কস্ট ভ্যালু অ্যাট দ্য স্টার্ট অফ দ্য ইনকাম, আমরা এই অর্থবছরের শুরুতে কত ছিল আর এটা অর্থবছরের শেষে অর্থাৎ 1 জুলাই 2025 কত। আপনার কিন্তু অনেক কিছু থাকে যে এখানে যেহেতু অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, আপনার এটা কনসিডার করতে হবে এই 1 জুলাই 2025। আপনার অনেক কিছু থাকতে পারে যে 30 জুন অনেক কিছু হয়তো এই জুন মাসে অনেক কিছু ছিল, আপনার 30 জুনের আগেই সেটা অনেক কিছু হয়তো চেঞ্জ হয়ে গেছে, বিক্রি করে দিয়েছেন, তাহলে সেটা কিন্তু আর এখন নেই, 1 জুলাই নেই, তাহলে সেগুলো কিন্তু এখন দেখানো যাবে না। এভাবে আপনাদের অ্যাসেটগুলো হিসাব করতে হবে। যেমন আপনার এই ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এর ক্ষেত্রে এই যে শেয়ারে যদি যেগুলো থাকে সেগুলো এখানে বন্ড, সিকিউরিটিজ থাকলে এগুলো ইনক্লুড করতে হবে। যেমন সঞ্চয়পত্রের ক্ষেত্রে দেখেন যে এই অর্থ বছরের মধ্যে যেগুলো আপনার আছে, একটা হলো এর আগে আমরা দেখলাম যে রিবেটের ক্ষেত্রে শুধুমাত্র এই অর্থ বছরে যেগুলো সেগুলোই, আর সঞ্চয়পত্র যে আপনার এখন যেগুলো আছে আগেরগুলো, মানে এই গত অর্থ বছর শেষে বর্তমানে যেগুলো আছে সেগুলো সব কিছুই দেখাতে হবে। অর্থাৎ আপনার 1 জুলাই 2025 যেগুলো আছে সবগুলোই ইনক্লুড করতে হবে। এগুলো আপনি একটা যদি চার্ট করে নেন, তাহলে এই যে টাইপ অফ সঞ্চয়পত্র, রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ভ্যালু, তাহলে এগুলো কিন্তু সহজ হয় আপনার ইনপুটগুলো দিতে। আর এগুলো আপনার এই যে এখান থেকে আরেকটা বিষয় আছে, ইম্পোর্ট ফ্রম ইনকাম। আপনি যে সঞ্চয়পত্রগুলো যেখানে দেখিয়েছেন যে ইনকামের মধ্যে, এখান থেকে এই যে সঞ্চয়পত্র ভ্যালুগুলো দিয়েছেন, আপনি যদি এই অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিসের মধ্যে এই যে সঞ্চয়পত্র যেখানে দেখানো আছে, এই যে সঞ্চয়পত্র, এখান থেকে যদি আপনি এটা ক্লিক করেন সরাসরি কিন্তু চলে আসবে এখান থেকে। এই যে এখানে কিন্তু এখানে সব কিছু এখানে, তারপরে এখানে সিলেক্ট করে দিলে পরে যেটা থাকবে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। আপনি এখানে সিলেক্ট করার পরে কিন্তু সিনক্রোনাস ভ্যালু আসবে, যা আপনি এটা যে দিলেন, এটা দেওয়ার পরে সিনক্রোনাস ভ্যালু দিলে পরে এটা চলে আসবে। তো এইভাবে আপনার যে সবগুলো থাকে তাহলে সবগুলো আপনার সিনক্রোনাস দিয়ে এখানে সিনক্রোনাস ভ্যালু দিয়ে দিলে এইগুলো সব চলে আসবে। আর যদি আপনি আরেকটা বিষয়, এগুলো দেওয়ার পরে যদি আপনি আবার দেন তাহলে কিন্তু সেগুলো ডুপ্লিকেট ভ্যালু হিসাবে চলে আসবে। তো এইগুলো আপনার মনে রাখতে হবে। আর আরেকটা হলো যে ফিক্সড ডিপোজিট,
আপনার যদি ফিক্সড ডিপোজিট থাকে, যেমন এখানে পার্টিকুলার এখন এখানে নেম অফ দ্য ব্যাংক পার্টিকুলার এটা সিলেক্ট হচ্ছে না। নেম অফ দ্য ব্যাংক, আপনার কোন ব্যাংকে, এখানে ব্যাংকের বিভিন্ন নাম আছে যেগুলো, যে ব্যাংকে আছে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে ব্যালেন্স অ্যামাউন্ট যেটা সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে ডিপিএস এর ক্ষেত্রে একই, এখানে আপনার নেম অফ দ্য ব্যাংক, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স, অর্থাৎ আপনার ডিপিএসে এ পর্যন্ত টোটাল কত জমা হয়েছে। যেহেতু আপনার কিন্তু এখানে বলেছে অ্যাসেটস, তার মানে আপনার যদি 2 বছর 3 বছর বা আপনি যখনই করেন, লাস্ট যে পর্যন্ত আপনার লাস্ট যে অ্যামাউন্টটা সেটাই কিন্তু এখানে লিখতে হবে, আপনার এটা সম্পদ হিসেবে আছে। তারপরে লোন গিভেন টু আদার্স, আপনি যদি কাউকে লোন দিয়ে থাকেন, অনেক সময় হাজব্যান্ড বা ফাদার বা অন্য কাউকে যদি, বা ভাই বা আত্মীয় স্বজন অন্য কাউকে যদি লোন দিয়ে থাকেন, তাহলে এখানে যে টিন নাম্বার সহ এখানে দেখাতে হবে। আর টিন নাম্বার হলো যাকে আপনি লোন দিবেন, সেও আবার কিন্তু যখন ইনকাম ট্যাক্স জমা দিবে, সে কিন্তু আবার তার ইনকাম ট্যাক্সে দেখাতে হবে যে আমি যে এখান থেকে যে এটা দেখাচ্ছি, এখানে যে নাম্বারটা দেখিয়েছি টিন নাম্বার, সেই নাম্বারটা তার সেখানে আবার ইনক্লুড করে দিতে হবে যে এই টিন নাম্বারের এগেনস্ট থেকে সে এত টাকা লোন নিয়েছে, এটা একটা বিষয়। তারপরে প্রভিডেন্ট ফান্ড অ্যান্ড আদার ফান্ড, এটা যখন আমরা সরকারি চাকরিদের ক্ষেত্রে বললাম, এটা ইনক্লুড করতে হয়। অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স অ্যামাউন্ট, টোটাল কত পার্টিকুলার অফ দ্য ফান্ড, নেম অফ দ্য এমপ্লয়ার, এগুলো তথ্য দিয়ে। তারপর মোটর কার্ড যদি থাকে, যেহেতু ছিল না দেখানো হয় নাই, মোটর কার্ডের মধ্যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, তারপর টাইপ অ্যান্ড পার্টিকুলার্স, কোন টাইপের মোটরসাইকেল, কার বা অন্য কিছু, তারপর টাইপ অফ অ্যাকুইজিশন, তারপরে ইঞ্জিন ক্যাপাসিটি 100 সিসি না 150 সিসি বা 150 সিসি, এই বিভিন্ন ইয়েতে। তারপর এখান থেকে আবার সেটার সিসি বা কিলোওয়াট, আপনার যদি অনেক সময় থাকে মোটর উপর ডিপেন্ড করে যে কত কিলোওয়াটের, তার উপরে হতে পারে। আর এটা হলো টাকাটা। তারপরে হলো এটা যেহেতু মোটর কার্ড নাই আমরা বাদ দিলাম। আর একটা হলো গোল্ড, ডায়মন্ড, জেমস অ্যান্ড আদার টার্মস। তো আমরা গোল্ডের ক্ষেত্রে এখানে দেখিয়েছি দুইটা, এখানে দুইটা দেখানো হয়েছে যে একটার পরে আপনার কোথায় নেবেন সেই জন্য দুটো দেখানো হয়েছে। এখানে যদি অ্যাড দিলে আমরা এখান থেকে চলে আসবে, যেহেতু নাই এটা আমরা ফাঁকা এখানে ডিলিট করে দিলাম। তো এইটা আমাদের এই যে পূর্বের যে এখানে ভরি দেখানো হয়েছে, এইটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখাইছি যে টাইপ অফ অ্যাকুইজিশন, পারচেস, কোয়ান্টিটি অফ দ্য এন্ড অফ দ্য ইয়ার, একবারে ইউনিট এত ভ্যালু। তো ভ্যালুটা এখানে যেহেতু প্রাইজের দাম বৃদ্ধি পেয়েছে, আমরা কিন্তু এখানে 1,80,000 বা এখন হয়তো 1,90,000 এটা উল্লেখ করতে পারি। তো এইটা দেওয়াই ভালো যে টোটাল যে ভ্যালুটা ছিল এটা পূর্বের ভ্যালু ছিল, সেই জন্য এটা দেখানো হয়েছে। তো বর্তমান যে ভ্যালুটা সেটাই কিন্তু আপনার দেখানো উচিত, কারণ আপনার তো অ্যাসেটটা হচ্ছে বর্তমান সময়ের জন্য। এই অ্যাসেট এবং লায়াবিলিটিস মানে এইটা 1 জুলাই 2025-এ, কাজেই সে সময়ে যে স্বর্ণের দাম বা সে সময় যেটা ছিল সেটাই কিন্তু এখানে আসবে এই ভ্যালুটা। কাজেই এখানে সেই সময়ের ভ্যালুটাই দেওয়া উচিত। এই 80,000 বা 90,000 এটা কিন্তু অনেক পূর্বের ভ্যালু। আর এর সাথে যদি আপনার ফার্নিচার বা অন্য কিছু থাকে, তাহলে এইগুলো কোয়ান্টিটি হিসেবে যদি 4-5টা থাকে, খাট বা ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, সবগুলো থাকলে সবগুলো আপনি একসাথে দেখাতে পারেন, অথবা এখান থেকে অ্যাড করে কিন্তু আলাদা আলাদাভাবে দেখানোর সুযোগ আছে। আর এই যে এখানে কিন্তু রেড হয়ে গেছে, তার মানে এখানে ইনপুটগুলো নাম না দিলে কিন্তু আসবে না। যেমন আমি এখানে নাম দিলাম কট, ঠিক আছে, এটা আমি দিলাম পারচেজ, কোয়ান্টিটি দিলাম 2, দাম দিলাম হয়তো 40,000, ঠিক আছে। এই রিকোয়ার্ড ফিল্ড, এই যে এটা রেড হয়েছিল যখন অ্যাড দিয়েছি তখন কিন্তু চলে আসছে। কোনোটা যদি বাদ দিই তাহলে কিন্তু এটা থাকবে না। যেমন এইখানে আমরা এই যে অ্যাড দিলাম, এটা রেড হয়ে গেল, এবং প্লিজ ফিল অ্যাড, এটা এখানে কিন্তু একটা রিমাইন্ডার আসছে। কাজেই যদি থাকে সেটা অ্যাড করতে হবে তথ্যগুলো দিয়ে। তারপরে আমরা দেখলাম যে আদার অ্যাসেটস, এখানে লাইফ ইন্স্যুরেন্সের একটা ভ্যালু দেখিয়েছি, যে লাইফ ইন্স্যুরেন্স আগে যেহেতু আমরা রিবেটে দেখালাম সে তারই আলোকে, যেমন রিলেটেড ডিটেইল, এখানে এত টাকা জমা আছে। তারপর ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, তো
ক্যাশ অ্যান্ড ফান্ড এটা আপনার কত আছে, এগ্রিগেট অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার। তার বছর শেষে এই যে ইনকাম ফ্রম ইম্পোর্ট ফ্রম ইনকাম এটা দিলেও কিন্তু আপনার চলে আসবে ব্যাংকের যে ব্যালেন্সটা, এটা দিলেও এখান থেকে চলে আসবে। ইম্পোর্ট ফ্রম এই যে এখানে সেভিংস অ্যাকাউন্ট কত টাকা সেটা কিন্তু যে আপনি সিনকোয়েন্স ভ্যালু যদি দেন তাহলে কিন্তু এটাও ওখান থেকে চলে আসবে। এটার যেমন এখানে পোস্ট অফিসে দেখানো আছে, তো পোস্ট অফিসেরটা এখানে চলে এসছে। এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে এটা কিন্তু এর মধ্যে চলে আসবে। এখানে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দেখানো আছে। আমরা যদি এইটা দেই তাহলে এখানে সিলেক্ট করি এবং সিনকোয়েন্স ভ্যালু দেই, এই যে এখানে কিন্তু আমাদের অ্যাড হয়ে গেল ব্যাংক পোস্ট অফিসে আমার এই 27,040 টাকা এখানে আর কি ছিল। এটা কিন্তু ওখানে ইনপুটে দেখানো আছে যেহেতু সেই হিসাবে এখানে এসছে, কিন্তু এটার সিনক্রোনাইজ ভ্যালু যেহেতু এটা কিন্তু ছিল আমাদের অনেক আগের, আমাদের ইনকাম পেয়েছি কিন্তু আমাদের বর্তমানে কিন্তু নাই এইখানে, যার কারণে সিনক্রোনাইজ যে আমার থাকলেই দিতে হবে তা না, কিন্তু ওখানে আমার সেখান থেকে এই টাকাটা আমি পেয়েছি কিন্তু এটা কিন্তু আমার 1 জুলাই 2025-এ নাই, সেজন্য আমি কিন্তু এটা ডিলিট করে দিলাম। তারপরে ক্যাশ ইন হ্যান্ড অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য ইনকাম ইয়ার, টোটাল যেটা এটা এখান থেকে কিছু ভেরিয়েশন হয়, কারণ সব সময় হয়তো ফিক্সড অ্যামাউন্ট থাকে না, অ্যাডজাস্টমেন্টের জন্য এখানে কিছু কম বেশি করার প্রয়োজন হয়। আর আদার ডিপোজিটস এখানে যদি থাকে অন্য কিছু তাহলে সেটা আপনি অ্যাড করবেন। তারপরে অ্যাসেটস আউটসাইড বাংলাদেশ, আর লায়াবিলিটিস মানে আপনার যে লোন টোন থাকে সেগুলো আপনি দেখাবেন। এই যে এখানে এই ঘর অনুসারে কারোর কাছে যদি লোন নিয়ে থাকেন সেগুলো, তারপর ব্যাংকে যদি আপনি লোন করে থাকেন এই যে অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক নেম, তারপর কী প্রয়োজন এবং বর্তমানে কত লোন আছে আপনারা জমা দেওয়ার পর, হয়তো কিস্তি বা এই ধরনের মাসে মাসে জমা দেওয়ার পর বর্তমানে কত আছে এই অর্থ বছরে, সেটা আপনি শুরুতে কত ছিল সেটা দেখাতে হবে, যেহেতু নাই এটা দেখাচ্ছি না। আর এখানে যে আদার আউটফ্লো, এখানে অ্যানুয়াল লিভিং এক্সপেন্সেস এই যে খরচের জন্য একটা দেখিয়েছিলাম 95,000 টাকা সেটা। আর এখানে লস ডিডাকশন অ্যান্ড আদার এক্সপেন্সেস, তা আপনার যদি বিজনেসেরই হয় তাহলে যদি আপনার অ্যামাউন্ট বেশি থাকে তাহলে সেটা যদি আপনার লস হয়ে যায় বা কোনো কারণে ডিডাকশন হয় বা অন্য কোনো খরচ থাকে তাহলে এটা অ্যাড করতে হবে। তারপর গিফট ডোনেশন যেমন অ্যান্ড এটা বলছে আদার আউটফ্লো, তার মানে এটা আপনি যদি যেমন হাজব্যান্ডকে কন্ট্রিবিউশন, হাজব্যান্ডকে হয়তো কন্ট্রিবিউশন করা হয়েছে, হাজব্যান্ডকে অ্যাকাউন্ট নাম্বারে 50,000 টাকা দেখানো হয়েছে, আপনি যদি দিয়ে থাকেন সেইটা। সোর্স অফ ফান্ড যেমন এইখানে এটা হলো টোটাল এইটা, আর এখানে হলো আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে। এই দুটো কিন্তু সেম হওয়া লাগবে, যেমন ইনকাম শোন ইন দ্য রিটার্ন, যে এক্সামটেড ইনকাম এবং সঞ্চয়পত্র ফিক্সড ডিপোজিট থেকে এই টাকাটা। তারপর ট্যাক্স এক্সামটেড ইনকাম অ্যান্ড অ্যালাউন্স 1 লাখ টাকা, মানে 10,000 টাকা যে খরচ ছিল সেটা বাদ দিয়ে, যেহেতু এক্সামটেড ইনকাম আমরা 1,10,000 টাকা দেখিয়েছিলাম, আর যদি বেশি হয় তাহলে বেশি দেখানো যাবে। তারপর আদার রিসিপ্ট যেমন ফ্রম ল্যান্ড পারচেস প্রাইস ইনক্রিজ, এটা কিন্তু আমাদের দেখিয়ে দিতে হবে। এই যে আমরা এখানে কিন্তু প্রথমেই দেখিয়েছিলাম যে এই যে ল্যান্ডের 6.5 লাখ টাকা, এখানে 7 লাখ টাকা, মানে 1 লাখ টাকা ল্যান্ডের প্রাইসটা বৃদ্ধি পেয়েছে। এটা যদি আপনি না দেখান তাহলে কিন্তু এই যে 1 লাখ টাকা তো এখানে আপনার একটা ইনকাম, তাই না, এই ইনকামটা আপনার কিন্তু ব্যালেন্সটা ঠিক থাকবে না আপনি যদি না পান, কারণ আপনার এই ক্যাশ আউটফ্লো এবং যে সোর্সের এই দুটা সমান হওয়া লাগবে, সে কারণে এগুলো কিন্তু দেখাতে হবে। তারপর গিফট ফ্রম ফাদার, এটা ফাদারের কাছ থেকে অকেশন উপলক্ষে পাওয়া গিয়েছে সেটা এটা দেখানো হয়েছে। আর এই যে নেট ওয়েলথ অ্যাট দ্য লাস্ট ডেট অফ প্রিভিয়াস ইয়ারে কত ছিল এটা দেখানো হয়েছে। এখানে কিন্তু অনেক মানে রাইট ফিগারগুলো নাই, এগুলো জাস্ট দেখানোর জন্য। তো এখান থেকে আমরা লাস্ট কত দেখলাম যে এখানে এই যে ডিফারেন্স 99,000 টাকা, কারণ আমরা এখানে প্রথমে এই যে ট্যাক্স এক্সামটেড ইনকাম ছিল আমাদের 10,000 টাকা মনে হয়, না 1,000 টাকা, 11,000 টাকা দেখানো হয়েছিল, আর খরচ দেখানো হয়েছিল 1,000, মানে 10,000, যার কারণে 1,000 টাকা ছিল। তো এখানে কিন্তু আমাদের 99,000 টাকার ডিফারেন্স। তার ডিফারেন্সটা কি দেখেন, আপনাদের টোটাল ফান্ড আউট ফ্লো হলো 7,30,090 টাকা, আর এখানে সোর্স অফ ফান্ড 8,29,000 টাকা। তাহলে এখানে আমার
যে সোর্সটা সেটা কিন্তু বেশি, আর হলো ক্যাশ টোটাল ফান্ড আউটফ্লো সেটা কিন্তু কম। তাহলে আমার ইনকাম বেশি হয়েছে কিন্তু আমি দেখানো কম হয়েছে। এটা আমি হয়তো এই যে এখানে ক্যাশে যদি আমি ক্যাশ ইন হ্যান্ড এটাতে আমি যদি দেখিয়ে দিই, এখানে আছে কত 29,000, তাহলে আমার 99,000, তাহলে 1,00,000, এটা হলো 28,000, তাহলে আমার 29,602, 1,28,602, তাহলে কিন্তু এই যে জিরো হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু আমার এখান থেকে জিরো হয়ে গেল। এই জিরো হলেই আমার এখান থেকে কিন্তু পরবর্তীতে আমরা ক্লিয়ারলি যেতে পারবো। তা আমরা এমনি সেভ ড্রাফট দিয়ে দিলাম। সেভ ড্রাফট যদি অনেক সময় না দেই, সেভ ড্রাফট সব কিছু চেঞ্জ করে আমি হয়তো ব্যাকে গেলাম, তো ব্যাকে গেলে পরে সেভ ড্রাফট না দিলে পরে কিন্তু আগে যে ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো চলে আসবে। এতগুলো আমি ইনপুট দিলাম, চেঞ্জ করলাম, তাহলে সেগুলো কিন্তু থাকবে না। আর যদি সেভ ড্রাফট দিয়ে রাখি তাহলে এই যে ব্যাংক অ্যাকাউন্ট এগুলো দেওয়ার পর তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম, এই যে সবগুলো কিন্তু এখানে থেকে গেছে। এই যে এখানে ডিফারেন্স ছিল এবং পরে কারেকশন করেছি, সেটা সেভ ড্রাফটের কারণে এখানে থেকে গেছে। এবার সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম, আমার পরবর্তী ধাপে চলে আসলো। এই যে এখানে কিন্তু ডিটেল এখন সব দেখাচ্ছে। এখান থেকে আমার যে এমপ্লয়মেন্ট থেকে না ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস যেটা সেটা দেখানো হয়েছে একটা অ্যামাউন্ট, আর এটাই কিন্তু টোটাল। আর এই যে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম যেটা 1,000 টাকা ছিল, এখানে 1,00,000 টাকা। এখান থেকে আমার টোটাল যে ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট এটা হলো এই 57,959, আর ট্যাক্স অন ইনকাম টোটাল 163, এটা হলো এত টাকা। আর এই যে ট্যাক্স রিবেট যেটা আমরা দেখিয়েছিলাম, ট্যাক্স রিবেটের যে তথ্যগুলো সেখান থেকে 4,122 টাকা। যেহেতু সোর্স ট্যাক্স কাটা হয়েছে বেশি, সেই জন্য এখানে নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট এটাই আছে। এখান থেকে মিনিমাম ট্যাক্স হলো এত টাকা, আর ফর লোকেশন অফ ইনকাম 3,000। এগুলো সবগুলো লোকেশনের যেহেতু বাইরে, সেহেতু মিনিমাম ট্যাক্স থাকলে পরে 3,000 হতো। আর আরেকটা হলো যে সিটি কর্পোরেশনের মধ্যে তখন এটা আলাদা থাকে। এখান থেকে আমাদের এই যে আরেকটা বিষয় যে আমরা যে সোর্স ট্যাক্স দিয়েছি এটা কিন্তু আমাদের আপডেট করতে হবে। এটা যদি ইনিশিয়াল পর্যায়ে কিন্তু আপডেট থাকবে না। এখানে কিন্তু আপনার এই যে এখানে আমরা যেহেতু আপডেট করা আছে সেই জন্য এখানে সোর্স ট্যাক্স দেখাচ্ছে এত টাকা এবং টোটাল পেমেন্ট এত টাকা। এরপরে কিন্তু দেখেন যে টোটাল পেমেন্ট এত টাকা এবং এখানে জিরো দেখাচ্ছে, রিফান্ডেবল বা টোটাল পেমেন্ট এখানে নাই, কিন্তু এটা ছিল না। এটা যদি আমরা এই যে আপডেট ট্যাক্স এবং এখান থেকে দিলে এখন আমার ট্যাক্স আপডেটের যেটা সেইখানে এখন নিয়ে যাবে, আমরা সেখান থেকে এই যে ট্যাক্সগুলোর এইটার অ্যাড করতে পারবো। এখানে এই যে সার্ভারের একটা ডিস্টার্ব দিচ্ছে মনে হয়, সার্ভার সমস্যার কারণে এটা হচ্ছে না। এই তো আমরা এখন এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এটা আমরা দেখব। তো আমরা এই যে এখান থেকে জাস্ট আমরা যদি ব্যাকে যাই, আমাদের এই যে অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস এটা যে সব কিছু শেষ হলো। এটার পর আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিলাম। এরপরে আমরা যে ইনকাম এখান থেকে ইনফর্ম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস এইটা, তারপরে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম এটার উপর ডিপেন্ড করে গ্রস ট্যাক্স বিফোর ট্যাক্স রিবেট, এটা ট্যাক্স রিবেটের যে ভ্যালুটা এটা আসলো এবং এখান থেকে ফাইনাল আমাদের নেট ট্যাক্স আফটার ট্যাক্স রিবেট। যেহেতু এটা আমাদের অন্যান্য ইনকাম নয়, শুধুমাত্র সোর্স ট্যাক্স এবং এক্সেম্পটেড ইনকাম, এই জন্য এটা দেখাচ্ছে। আর মিনিমাম ট্যাক্স টিডিএস রিলেটেড টু সেকশন 163 দেখালো এটা। আর এখান থেকে আমরা এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট, আমরা যে সোর্স ট্যাক্সগুলো দেখিয়েছি এটা কিন্তু যদি এখানে দেয়া আছে, আমরা এখানে কিন্তু এটা আপডেট এটা দেখালাম। এখান থেকে এই যে ক্লেইম সোর্স ট্যাক্স, ঠিক আছে, এই সোর্স ট্যাক্স আমরা যে এই যে সঞ্চয়পত্র বা ফিক্সড ইন্টারেস্ট এটা দেখে যে ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট থেকে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে ইন্টারেস্টটা যেটা দেখিয়েছি, এই দুটো কিন্তু এখান থেকে আমাদের ফিক্সড করে দিতে হবে, অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে। যেমন আমরা যদি সঞ্চয়পত্র ক্লেম করি তাহলে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার যে আমরা এটা দেখিয়েছি জন্য এটা আছে। আমরা মনে করেন আমরা একটা দেখি যে এইটা
এখানে আছে, তাই এটা আমরা ডিলিট করে দেখাবো। এবার সবগুলো এইভাবে দেখাতে হবে। আমাদের এই নাম্বারটা আমরা এখানে দিলাম, এই যে এই নাম্বারটা, ঠিক আছে, এটা আমরা ডিলিট করে দিলাম। ইয়েস, তাহলে এটা কিন্তু নাই, ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখেছি সোর্স ট্যাক্স ইনকামের মধ্যে। এখন কিন্তু এগুলো নেই। আমাদের সিনকোয়েন্স ফ্রম ইনকাম আমি দেখালাম, যে সিনকোয়েন্স ফ্রম ইনকাম দেখালে এই যে এখানে কিন্তু সবগুলো চলে এসছে, এই ভ্যালুগুলো সবগুলো চলে এসছে। আমাদের কোনটা, এই যে এইটা আর কি, এই ভ্যালুটা আমরা অন্যগুলো আছে এটা দেখেন, এটা সিলেক্ট করলাম। এখানে যে এই টাকাটা এটা আমরা ফিক্সড করে দিলাম। এখন এই যে সিনক্রোনাস ভ্যালু এটা দিয়ে দিলাম, তারপর এই যে এটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। এই ধরনের আপনাদের যদি থাকে, অথবা এই যে নাম্বারগুলো সবগুলো এখান থেকে দিলে পরে আপনার যদি ইনিশিয়াল পর্যায়ে হয় তাহলে এগুলো থাকবে না, তো সবগুলো আপনার এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ওকে করে দিলে পরে আপনার চলে আসবে। আর যদি এগুলো দেওয়া থাকে তাহলে কিন্তু এগুলো দেখাবে যে আপনার কিন্তু ডুপ্লিকেট দেখাবে আর কি, একটা রিমাইন্ডার দিবে। যেমন এখানে মনে করেন আমার আছে, এটা আমি আবার দিলাম, ঠিক আছে, আবার দিলাম সিনকোয়েন্স ভ্যালু। এই যে সিনকোয়েন্স ভ্যালু হ্যাজ বিন অলরেডি ক্লেইমড, তার মানে অলরেডি আছে, আবার করার দরকার নেই। এই একইভাবে এই যে সবগুলো আমি দেখালাম, যে কয়টা আছে সবগুলো, যেগুলো আমরা টিডিএস কেটেছি সবগুলো দেখালাম। এখান থেকে তারপর আমাদের আরেকটা আছে হলো এইটা ফিক্সড ইন্টারেস্ট। এখানে আমাদের এই যে সিলেক্ট ব্যাংক, এখান থেকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। আমাদের এই যে ন্যাশনাল ব্যাংক দেখানো আছে, তা আমাদের এখান থেকে আমরা এখান থেকে যেটা দেখানো আছে, আমাদের দেখানো আছে হলো ন্যাশনাল ব্যাংক। এই যে ন্যাশনাল ব্যাংক, ঠিক আছে, ন্যাশনাল ব্যাংক এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বারটা আপনার যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা এখানে দিয়ে দিতে হবে। আর টিডিএস ভ্যালু যেটা কেটেছে, এই যে 10,787, এটা আপনার সিলেক্ট করে দিতে হবে। তারপর এখান থেকেও আপনি যদি, যেমন আমি এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে, অ্যাকাউন্ট নাম্বারটা মনে করেন এটা ডিলিট করে দিলাম। এখান থেকে আমি সিনকোয়েন্স ভ্যালু দিলাম, এই যে এটা কিন্তু চলে এসছে, ঠিক আছে। এটা আমি এখান সিলেক্ট করে সিনকোয়েন্স ভ্যালু দিলাম, এই যে এটা কিন্তু এখন চলে আসলো। আপনি এইভাবে কিন্তু এখান থেকে তথ্য দিয়ে আপনার সব কিছু দিতে হবে না। হ্যাঁ, যেমন পরেরটা মনে করেন আপনার এখানে দেখা যায় পোস্ট অফিস, ঠিক আছে, পোস্ট অফিসেরটা এটা সিলেক্ট করলাম, ঠিক আছে, অন্য আমি কিছুই দিলাম না। এটা পোস্ট অফিসে যেটা আছে এটা থাকলে তো ডুপ্লিকেট দেখাবে, এটা আমি ডিলিট করে দিলাম। এখানে কিন্তু নাই, এই যে এটা আমি এখন সিনক্রোনাস ফর্ম দিলাম, এই যে এখানে কিন্তু পোস্ট অফিসে এটা চলে এসছে। এটা আমি এখন সিলেক্ট করে দিলাম যে এইটা, হ্যাঁ ঠিক আছে, এখন আমি দিলাম, এই যে এটা কিন্তু এখানে চলে আসলো। তো এইভাবে আপনার এগুলো দেখালে হবে। আবার কারো যদি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়া থাকে, তার মানে আপনি যদি আগেই টাকা জমা দিয়ে থাকেন, সেখানে কিন্তু ওই ব্যাংকের চালান নাম্বার দিতে হবে। আপনি চালান নাম্বার দিয়ে আবার সেটাকে যদি আপনি রিসেট দেন তাহলে সেটা কিন্তু চলে আসবে। আর যদি না থাকে তাহলে কিন্তু আসবে না এখানে। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়া নেই, সেটা আমরা দিচ্ছি না। আর সেক্ষেত্রে যে অ্যাডভান্স অফ ট্যাক্স রিফান্ডেরও একটা অপশন থাকে, আপনি যদি টাকা বেশি জমা দিয়ে থাকেন তাহলে এই যে 25-26, এটা 24-25, মানে আগের অর্থ বছরে যদি আপনি বেশি দিয়ে থাকেন তাহলে এই যে রেজিস্টার নাম্বার, রেফারেন্স নাম্বার, আপনি যেটা দিয়েছেন সেটার ক্ষেত্রে নাম টাম সব কিছু সহ এখানে দিলে এখানে চলে আসবে। তা আমরা যেহেতু সবগুলো দেখানো হয়েছে, এখন ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে আমরা গেলাম। এই যে এখানে চলে আসছে টোটালটা, আমাদের সোর্স ট্যাক্স এত টাকা কিন্তু চলে এসছে। এই যে আপডেট ট্যাক্স পেমেন্ট ইউজিং মেনু ইন লেফট, গো টু রিটার্নে আমরা গেলাম। গো টু রিটার্নে গেলে আমাদের কিন্তু যে ট্যাক্স কিন্তু এই যে টোটাল অ্যামাউন্ট পেয়েবল এত এবং টোটাল পেমেন্টও এত হয়ে গেছে। এখন আমরা যদি প্রসিড টু অনলাইন দেই তাহলে আমাদের টোটাল যে এইটা সেটা চলে আসবে এখানে যে সব কিছু কিন্তু চলে আসছে। এখন কিন্তু আমার সাবমিট রিটার্ন দিয়ে ইয়েস দিলে আমার কিন্তু সাবমিট হয়ে যাবে। এই ছিল আজকের ভিডিও। টোটাল কিন্তু এখানে দেখানো হলো, আপনারা নিজেদের যে তথ্যগুলো সব কিছু দিয়ে এইভাবে আপনার
এবছরের অনলাইনে আপনার এক্সেমটেড ইনকাম এবং অন্যান্য তথ্যগুলো দিয়ে আপনার ট্যাক্স জমা দিতে পারবেন অনলাইনে। তো এখানে এই যে এইগুলো আপনার এখানে প্রিন্ট জমা দেওয়ার পরে এই অবস্থায় আপনি প্রিন্ট করতে পারবেন। আপনি যদি প্রিন্ট নিতে চান তাহলে এখান থেকে সব কিছু তথ্যগুলো প্রিন্ট নিয়ে আপনি দেখলেন, হার্ড কপিতেও দেখতে পারেন অথবা এখান থেকেও দেখতে পারেন আপনার সুবিধার্থে। আর যদি জমা দিয়ে থাকেন তাহলে জমা দেওয়ার পরেও আপনি দেখতে পারেন। তো সকলকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এখান থেকে যদি আপনাদের তথ্য সহায়ক হয়ে থাকে তাহলে লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো সকলকে আবারও শুভেচ্ছা এবং